মুক্তিযুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের একজন দর্শক, ওনার নাম ইয়ামিন আহমেদ রোহান, তিনি অনেকগুলি একই ধরনের মেসেজ করেছেন। আমি একটু পড়ি। ৩০ লাখ তালিকা দিবেন নাকি মুজিবের গুজবই বলে যাবেন? সংখ্যা কম বেশি ছোট করে দেখি না, কিন্তু ৩০ লাখ মানুষ প্রাণ গেছে, তার তালিকা কই? আমরা এই কথাটি অনেকবার শুনেছি। আমি একটু আপনার কাছে পুরো বিষয়টা নিয়ে জানতে চাই যে ডিপ স্টেট, ক্ষমতার রাজনীতিতে জনগণের বাইরেও বা যাদের জন্য রাজনীতি করে তাদের বাইরের রাজনীতিটাও। দেখুন, প্রথম কথা, ৩০ লক্ষ শহীদের প্রসঙ্গে যে আলোচনাটা তিনি করেছেন, এটি মুজিবের মুখ থেকে বের হওয়ার আগে এটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায়, পত্রপত্রিকায় চলে এসেছিল। ফলে এটি নিয়ে যারা বিতর্ক করেন, বিতর্কটা আসলে খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে ছোট করে দেখানোর মধ্য থেকে তারা কারা আসলে এখানে আনন্দিত হন, এটা আসলে আমার মনে হয় না খুব ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিবিদদের এই ধরনের এক ধরনের লুটপাট দুর্বৃত্তায়নের ব্যবস্থাকে বজায় রাখতে গিয়ে এদেরকে পুনর্বাসন তারা করেছেন সবাই মিলে। এটা এখনো বাস্তব আর কি। এবং এই যে ডিপ স্টেটের কথা প্রসঙ্গে, যার যে উপদেষ্টার কথার প্রসঙ্গে আলোচনাটি এসেছে, আমাদের আসলে খুব জানার ইচ্ছা যে তিনি আসলে যখন উপদেষ্টা হিসেবে ছিলেন, তখন আসলে তিনি কেন এরকম একটি বিষয় জানতে পেরে তখন কেন চুপ ছিলেন, সেটা আসলে আমাদের একটা, মানে আমার মনে হয় জাতির একটা প্রশ্ন। কারণ আসলে যে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি সম্ভাবনা যদি তৈরি হয়ে থাকে, তিনিও সেই সম্ভাবনার তৈরি হওয়ার এই যে আলোচনা, এই আলোচনার কোনো অংশে যুক্ত ছিলেন কিনা, না হলে কেন তিনি ক্ষমতায় থাকার অবস্থায় কথা না বলে এখন যখন তিনি আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নাই, তখন এই কথাগুলো আমি বলছেন? একটা জিনিস, এটা আসলে আমাদের একটু জানার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ডিপ স্টেটের যে ডক্টর গুরুত্বপূর্ণ, চক্রবর্তী, আমি ডিপ ভুলে যাওয়ার স্টেটের যে আগে, গুরুত্বপূর্ণ ডক্টর বিষয়, চক্রবর্তী, আমি ভুলে যাওয়ার আমিও আগে, একটু ভুলে যাওয়ার আগে আচ্ছা বলে বলেন রাখি, বলেন বলেন বলেন। ডিপ স্টেটের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে, দেখেন, 20 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আইনের বলে বাড়তি ট্যারিফ বসিয়েছেন, এটা হচ্ছে বেআইনি। এবং সেইটা নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন, ফলে যেহেতু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, ফলে এইটার বিষয়ে যত তিনি ট্যারিফ বসিয়েছেন সব হচ্ছে গিয়ে এখানে অকার্যকর হয়ে যাবে। আমাদের দেশের মানুষজন যারা এখন ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলছেন, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার মতো এক ধরনের ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছেন, তাদের মুখে, না সরকারি দলের মুখে না বিরোধী দলের মুখে, এরকম একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যে চুক্তি বাতিল হয়ে গেছে সেইটা নিয়ে সংসদে একটা কথা বলার মূরত্ব কারণ নাই। তাহলে ডিপ স্টেট নিয়ে কথা বলে এইটা প্ল্যান হয়েছিল এগুলা বলে নিজেদেরকে অতি বিপ্লবী হিসেবে জাহির যারা করতে চাচ্ছেন, আজকের দিনে এই দেশের সাথে যে অন্যায় চুক্তি হয়েছে সেই চুক্তি করার সময়ও তো তিনি উপদেষ্টা ছিলেন। আজকেও তো তার দলের এখানে সংসদ সদস্যরা আছে, এই যে জামাত ইসলাম, যারা বিভিন্ন সময় খুবই দেশপ্রেমের সবক দিয়ে থাকে। আবার হচ্ছে বিএনপিও তো বাংলাদেশ ফার্স্ট এটা বলে তো তারা হচ্ছে গিয়ে সংসদে গিয়েছে। সেই চুক্তি নিয়ে তো ডিপ স্টেটের বিরুদ্ধে বলেন, ইউনাইটেড স্টেটের বিরুদ্ধে বলেন, কোন স্টেটের বিরুদ্ধে তো কেউ শব্দ উচ্চারণ করছেন না। ফলে অতীতে কি হয়েছিল সেই সময় আমি সেখানে ক্ষমতায় থেকেও কথা বলি নাই, আজকে আমি হচ্ছে নিজেকে জাহির করার চেষ্টা করছি। এই ধরনের আমরা বলবো যে রাজনৈতিক ভাবে এই ধরনের স্টান্টবাজি, এগুলি বাংলাদেশের মানুষ অনেক দেখেছে। যে নজরুলের একটা যৌবনের গানের মধ্যে নজরুল বলে গিয়েছেন যে অনেক যুবক আছে যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। তো এইরকম অনেক তরুণ উপদেষ্টারাও আমরা দেখেছি যে যারা আসলে শুধুমাত্র বয়সেই তরুণ, কিন্তু মাথার মধ্যে ব্যবস্থাটা সেটা হচ্ছে একেবারে বস্তা পচা সেই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী পদলেহনের ব্যবস্থা। ফলে এখানে শুধুমাত্র বয়সে তরুণ, বয়সে নতুন, সেইটা দিয়ে আসলে রাজনীতি নির্ধারিত হয় না, এটা তারা আবারও প্রমাণ করলেন। আমরা যখন ডিপ স্টেটের কথা বলি এবং সেটা আমরা স্টেটটা কি ধরনের স্টেটে আছে সেটা আমরা জানি না, এবং আমরা এগুলি প্রায়ই শুনি, কিন্তু যেটা দেখি মুখে যা কিছুই বলি, মধ্যপ্রাচ্যে এত বড় অন্যায় হইতেছে সেইটা আমরা মানে না সরকার, না বিরোধী দল, না অন্য কেউ, এইটা আমেরিকার নামটা আমরা মুখে আনতে পারি না। আমি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেলকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে বিবৃতি দিলেন এর মধ্যে ইরানকে আক্রমণ করছে তো বোঝাই যায় না, মানে আমেরিকার তো অংশগ্রহণই বোঝা যায় না। উনি বলছেন সব নাম তো সব জায়গায় দিতে হবে না, সিরিয়াসলি বলছেন কিন্তু। এবং সরকারের বিবৃতি এবং জামাত ইসলামের বিবৃতির মধ্যে কোনো তফাৎ নাই, মানে তারা এত কথা বলেও একটা সৎ এবং তাদের কাছ থেকে অন্য কিছু আশা করেছিলেন, এটা জেনে আমার বেশ চমৎকৃত লাগছে আর কি। কারণ হচ্ছে যে এই জামাত ইসলাম তো হচ্ছে সেই জামাত ইসলাম যারা ভারত বিরোধিতার কথা বলে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিলেন তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন, শুভকামনা জানিয়েছিলেন, স্বাগতম জানিয়েছিলেন। ভারত বিরোধিতাকে রাজনীতির তারা মূল ভিত্তি বানিয়েছেন, মূল নীতি বানিয়েছেন, কিন্তু তারা তো সেই কাজ করেছেন। ফলে সেই সময় কিন্তু মার খেয়েছিল বামপন্থীরা। আজকেও বাংলাদেশের রাজপথে ইরানের পক্ষে
মিছিল করা বলেন, ইরানের পক্ষে অবস্থান জানানো বলেন, সারা দেশে আমরা কিন্তু এই যে ঢাকায় তো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম সমস্ত জায়গাতে কিন্তু ইরানের এই যে যুদ্ধের বিরুদ্ধে বামপন্থীরা পরিষ্কারভাবে আমেরিকা এবং ইসরায়েলের এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধ এর বিরুদ্ধে কিন্তু বামপন্থীরা কথা বলছে। সারা পৃথিবীতে আমরা দেখছি যে এই যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের দারুণ কিন্তু যুদ্ধবিরোধী মনোভাব সেটা মানুষের মধ্যে ফুটে উঠছে। ফলে আমরা মনে করি যে আজকের দিনে এই সাম্রাজ্যবাদী ভাসুরের নাম মুখে নেব না, সেইটা করে রাজনীতি করলে একসময় না একসময় জনগণের কাছে সেই রাজনৈতিক শক্তি অবশ্যই সেটা বিভিন্ন সময় ধিকৃত হয়েছিল এবং সামনেও হবে। ডক্টর জাবিন কিছু বলতে চাইছিলেন, ডক্টর জাবিন এর কথাই আমরা শেষ শুনবো। আমরা একটু দর্শকদের কথা একটু বলি। কড়াকড়ি নয়, ভারতের ভিসা নীতি স্বাভাবিক দেখতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই অবস্থানকে সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 68% দর্শক এই অবস্থানকে সঠিক মনে করেন, শতকরা 32% এই অবস্থানকে সঠিক মনে করছেন না। ভোট দিয়েছেন 8100 জন। ডক্টর জাবিন, আপনি বলতে চেয়েছিলেন। না, আমি ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা, যেটা তারা আবার এটা নিয়ে তো মানে সামাজিক ভাবে এবং সব জায়গা থেকে সাথে সাথে অনেক প্রতিবাদ এসেছে, একদম সাথে সাথেই ইমিডিয়েটলি সর্বস্তরের আমি অনেক ধরনের মানুষের রিয়াকশন দেখেছি, এবং তারা আবার সেকেন্ড আরেকটা কিন্তু বিবৃতি দিয়েছে। আমি যেটা বলতে চাইছি যে আসলে যারা বলে যে সবকিছুর, রাজনীতিবিদরাই বলে যে ক্ষমতার মূল উৎস বা হচ্ছে জনগণ, এটা তো তারা বলার জন্য বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে সত্যিকার অর্থেই আসলে জনগণ হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী। কারণ যখনই দরকার হয় তারা কিন্তু আমার মনে হয় না যে তারা কখনো আর পিছপা হবে বা কোনো কিছু না বলে সহ্য করে থাকবে। এই যে এই জুলাই সনদ বাস্তবায়ন যে হলো না, বা এই জায়গা থেকে যে আমরা সরে আসতে এক ধরনের বাধ্য হচ্ছি, এবং একটা অকার্যকর বিরোধী দল যে আমরা দেখছি, এগুলোর রিপার্কেশন বা এগুলোর কন্টিনিউশন বা এগুলোর রেজাল্টও কিন্তু আমরা সামনে পাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর জাবিন। আপনিও একটা শেষ কথা বলতে পারেন ডক্টর চক্রবর্তী, আপনার যদি কোনো কিছু বলার থাকে এর মধ্যে থেকে একটা প্রসঙ্গে আপনি 2 লাইন বলতে পারেন, কারণ এটা আপনাদের অসংখ্যবার শুনতে হয়েছে, আরো কয়েকশোবার হয়তো শুনতে হবে। সেটা হচ্ছে বামরা কি করেছে বাংলাদেশের জন্য। বামপন্থীরা বাংলাদেশের জন্য যদি কিছু না করে থাকে তাহলে কারা করেছে সেটা একটু জানার ইচ্ছা। কারণ হচ্ছে 52 সালের ভাষা আন্দোলনে বামপন্থীদের নেতৃত্ব, 62-তে নেতৃত্ব, 69-এর নেতৃত্ব, 71-এর যুদ্ধ, 90-এর সেখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা থেকে 24 সালেও বামপন্থীরা যে রাজপথে ছিল এবং সেটা যে অত্যন্ত নির্ধারক একটা জায়গাতে ছিল, সেটা এমনকি তাসনুভা জাবিনও যখন শাহবাগে সেখানে এসে দাঁড়িয়েছিলেন, তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই পরিচয় ছিল তারা কিন্তু বামপন্থী ঘরানারই মানুষ। এবং আমরা মনে করি যে এখানে আজকে এই বামপন্থীরা কি করেছে সেই প্রশ্ন যারা করেন তারা আসলে জনগণের ভবিষ্যতের পরিবর্তন সেটা যে শুধুমাত্র বামপন্থীদের হাত থেকেই সম্ভব সেটা তারা খুব ভালো করে জানেন। এবং বামপন্থী রাজনীতিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা, সেটার তো নানান রকম প্রয়াস সবসময় হয়েছে। আমার কথা না এটা, কিন্তু বামপন্থীরা যে এত তীব্রভাবে আওয়ামী লীগের সঙ্গে মিশে যায়, কখনো কখনো বিএনপির সাথে মিশে যায়, সেইটা বা কেমন? এটা আমার কথা না। ইসলামিক দলগুলি যে আওয়ামী লীগের সাথে মিশে যায় সেই বিষয়ে তাহলে কথা বলুন। খেলাফতে মজলিসের একটা অংশ আপনি তো আমাকে তর্কে হারাচ্ছেন, তর্কে তো আপনি আমার সঙ্গে জিতছেন চক্রবর্তী, তর্কে তো আপনি আমার সঙ্গে জিতছেন, আমি তো তর্ক করতে চাইতেছি না। আমি বলতেছি যে এটা কিরকম, মানে এত বেশি এই যে এত নেতৃত্ব, এত সংগ্রাম, এত আত্মত্যাগের পরেও মানে অক্সিলারি ফোর্স হয়ে বারবার থাকাটা কেন, মানে কেন এরকম মিলে? এবং অক্সিলারি ফোর্স যে কারণেই হোক, বামপন্থীরা অক্সিলারি ফোর্স হয়ে আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তনটা হচ্ছে না। বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না সেটা আমাদের বাম রাজনীতি শুধু না, এখানে দেশপ্রেমিক প্রগতিশীল মানুষদের যে রাজনৈতিক শক্তি সেটা প্রমিনেন্ট হতে পারছে না বলেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না। আমরা সেই রাজনৈতিক পরিবর্তনের জন্য আশাবাদী, আমরা সেই লড়াইটা করতে চাই, আমাদের যতটুকু সামর্থ্য থাকুক আমরা সেই লড়াইটা করছি। এবং আমরা মনে করি বামপন্থীরা শক্তিশালী হলেই একমাত্র বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন সম্ভব। ওকে, ডক্টর চক্রবর্তী আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাবিন। আপনার এই আলোচনা, ডক্টর চক্রবর্তীর এই আলোচনার বাকিটা আমার সাথে যদি কখনো দেখা হয়, জন্নাত সাকিব ভাই থেকেও একটু বাকিটা শুনবো। আমরা এই কন্টিনিউ করতে থাকবো এই আলোচনা, এবং এই আলোচনা চলতে থাকুক, এই কথা জারি থাকুক। আপনারা দুইজন আমাদের সাথে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলেছেন, খোলাখুলি অনেক বিষয় আমাদের পরামর্শ দিয়েছেন বা মন্তব্য করেছেন, অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে।